হ্যাঁ 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 আমি জানি পেছনে যে চ্যাপ্টারের নাম লেখা আছে ওটা সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় নেই, কিন্তু এই চ্যাপ্টারটা তো মাধ্যমিকে আছে। আমি কি শুধুমাত্র সেকেন্ড সাবমিটিভ পড়াবো বলেছি? নিশ্চয়ই না। আমি তো বলেছি আমি মাধ্যমিক অবধি তোদের হাত কোনোদিন ছাড়ব। এবং এই ত্রিগোণমিতি চ্যাপ্টারটা মাধ্যমিকের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটা। এই যে ত্রিগোণমিতি চ্যাপ্টারটা আছে ওটা অনেক স্কুলে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা তো ঢুকিয়ে দিয়েছে। যারা সেকেন্ড সাবমিটিভের ত্রিগোণমিতি আমার কাছ থেকে শিখতে চায় এবং যারা মাধ্যমিকও চায় যে ত্রিগোণমিতি আমি অয়ন কাছ থেকে শিখবো, তারা কিন্তু তো ভাবলাম তাদের জন্য মানে মাধ্যমিক পরীক্ষার্থী সবার জন্য আমি ত্রিগোণমিতির যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, যাকে আমি ত্রিগোণমিতিক অনুপাত বলছি, এই ফার্স্ট চ্যাপ্টারে একটা ওয়ান শট ভিডিও নিয়ে চলে আসি। কিন্তু আজকে আমি এই চ্যাপ্টারের একটা বড় সড়ো ওভারভিউ দেব এবং ত্রিগোণমিতিক কি জিনিস সেটা নিয়ে পুরোপুরি ডিসকাস করবো। চিন্তা করার দরকার নেই, তো একটা ভিডিওর মাধ্যমে পুরো ত্রিগোণমিতির তোদের যে ঘটনাগুলো আছে, মানে পুরো ত্রিগোণমিতির যে কনসেপ্টগুলো আছে, এই একটা ভিডিওর মাধ্যমে আমি পুরোপুরি বুঝিয়ে দেবো। চিন্তা করছি, তাহলে একদম দেরি না করে আমরা ত্রিগোণমিতি শুরু করছি। এবং আর একটাও কথা না, আমরা ডাইরেক্ট চলে আসছি যে ত্রিগোণমিতি বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি। দেখ, সবার আগে বলে দিই যে ত্রিগোণমিতি দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে। একটাকে বলা হয় ট্রিগন, কি বললাম, ট্রাইগন বা ট্রিগন, আর আরেকটাকে বলা হয় মেট্রন, কি বললাম, METRON, মেট্রন। এই ট্রিগন আর মেট্রন এই দুটো শব্দ জুড়েই কিন্তু ট্রিগোনোমেট্রি, এই যে পুরো ম্যাথামেটিক্সের ব্রাঞ্চ যাকে ত্রিগোণমিতি বলি, এই ত্রিগোণমিতি তৈরি হয়েছে। তাহলে ত্রিগোণমিতির জন্য দুখানা ওয়ার্ড, ট্রিগন আর মেট্রন। এবারে ট্রিগনটা কি মেট্রনটা কি ভাই, নাম তো শুনলাম, কিন্তু নামগুলো কি বলার চেষ্টা করছে? এই ট্রিগন হচ্ছে অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলকে ডিনোট করে, কি বললাম, ট্রিগন মানে অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল, আর মেট্রন মানে অ্যাকচুয়ালি মেজারমেন্ট, কি বললাম, মেজারমেন্ট মানে পরিমাপ করা। তাহলে এই ট্রায়াঙ্গেলের কি পরিমাপ করব? এই যে আমাদের ত্রিভুজ আছে, এই ত্রিভুজের কি পরিমাপ করব ভাই, আমি তো সেটাই বুঝতে পারছি না। তো সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে ত্রিগোণমিতিতে এই ট্রায়াঙ্গেলের ভূমিকাটা কি এবং এই ত্রিগোণমিতিতে আমি মেজারমেন্টটা করব কি। এবার দেখ, ট্রায়াঙ্গেল তো অনেক রকমের আছে, ট্রায়াঙ্গেল প্রচুর রকমের হয়, তোরা অনেক রকমের তোরা ট্রায়াঙ্গেল জেনেছিস, কিন্তু ত্রিগোণমিতিতে আমরা কিন্তু একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজকর্ম করব, সেটা হচ্ছে আর কেউ নয়, সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ। মানে এই ত্রিগোণমিতিতে আমরা যা যা কাজকর্ম করব, সমস্ত কাজকর্ম কিন্তু একটা সমকোণী ত্রিভুজের সাপেক্ষেই করব। তাহলে ট্রায়াঙ্গেল এখানে কি ইউজ করা হচ্ছে তোরা বুঝতে পেরে গেলি, এই ট্রিগন শব্দের অর্থটা বুঝতে পেরে গেলি যে এখানে কি ধরনের ট্রায়াঙ্গেল নিয়ে কাজকর্ম করব। এবার চলে আসি মেট্রন। আমি এই ট্রায়াঙ্গেলটার পরিমাপটা কি করব? আমি যদি ট্রায়াঙ্গেলটাকে ABC ধরি, এখানে পরিমাপ করার অনেক কিছু আছে। আমরা এই বাহুর দৈর্ঘ্যগুলোকে পরিমাপ করতে পারি, আবার আমরা এই তিনটে বাহুর জন্য যে তিনটে কোণ তৈরি হয়েছে, এই কোণেরও কিন্তু পরিমাপ করতে পারি। তাহলে আলটিমেটলি এখানে মেট্রন মানে মেজারমেন্ট বা পরিমাপটা কার করেছে জানিস? অ্যাকচুয়ালি এখানে আমরা বাহু, কোণ সবকিছুর পরিমাপ করতে পারি, কিন্তু না, ত্রিগোণমিতিতে আমরা পরিমাপ করব বা বের করার চেষ্টা করব এই যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের এই 90 ডিগ্রি ছাড়া যে কোণগুলো পড়ে আছে, এই কোণের পরিমাপ করাটাই আমাদের আলটিমেটলি ত্রিগোণমিতি চ্যাপ্টারের মেন কর্তব্য। তাই ত্রিগোণমিতিতে আমরা শুধুমাত্র কোণ পরিমাপ করব না, আমরা আরো অনেক কিছু করব। কিন্তু ত্রিগোণমিতি চ্যাপ্টারটা আবিষ্কারই হয়েছিল যে যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, সমকোণী ত্রিভুজের এই 90 ডিগ্রি বাদ দিয়ে অ্যাঙ্গেলগুলো কি কি হতে পারে, সেই জিনিসটা জানার জন্যই এই পুরো ত্রিগোণমিতি যে ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ, এই পুরো চ্যাপ্টারটা আবিষ্কার হয়েছিল। তাহলে আমরা এই ত্রিগোণমিতি মানে ট্রাইগন মানে কি, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলছি, এবং এই মেট্রন মানে কার মেজারমেন্ট করা, এই পুরো জিনিসটা আই থিঙ্ক আমি বোঝানোর চেষ্টা করেছি। এবার এই যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলো মেজারমেন্ট করব কিভাবে, আসা যাক। একদম সামনে চলে আসছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে, চোখের সামনে এই মুহূর্তে একটা আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকছি, একদম চিন্তা করিস না, দেখেই বুঝতে পারছি যে এটা ABC। আমি যদি নাম দিই, তাহলে এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি মানে সমকোণ। এবার ভালো করে বোঝার চেষ্টা করবি, এটা একটা সমকোণী ত্রিভুজ মানলাম। এবার সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর তিনটে নাম আছে। একটা বাহুকে বলা হয় কি, জলদি বল, অতিভুজ। একটা বাহুকে বলা হয় ভূমি, একটা বাহুকে বলা হয় লম্ব।
এবারে অতিভুজ মানে যাকে হাইপোটেনিয়াস বলা হয়, এই অতিভুজ কোনটা? সবাই জানে পৃথিবীর যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রি, কি বললাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ঠিক অপোজিটে যে বাহুটা থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ঠিক অপোজিটে যে বাহুটা থাকে, সেই বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে এই ত্রিভুজে, এবিসি ত্রিভুজে এসিটা হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস, মানে যাকে বাংলায় অতিভুজ বলা হয়। এবার চলে আসি যে তাহলে লম্ব আর ভূমি কোনটা। অনেকে মানে প্রায় 99% স্টুডেন্ট বলবে যে এটা লম্ব এটা ভূমি। স্যার তো বুঝতে পারছি, এটা তো মেঝে, এটা তো লম্ব না। সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে সেটা ডিপেন্ড করে যে তুমি কোনটার সাপেক্ষে কথাবার্তা বলছো। তুমি এই 90 ডিগ্রি ছাড়া তো আরো দুখানা কোণ পড়ে আছে, তুমি কোন অ্যাঙ্গেলটা সাপেক্ষে কথা বলছো সেটা আমাকে ভালো করে বলতে হবে। তাহলে এটা অতিভুজ, সেটা পুরোপুরি শিওর যে 90 ডিগ্রির অপোজিটের বাহুটাকে তো অতিভুজ বলে, কিন্তু এই দুটো অতিভুজ ছাড়া যে দুখানা বাহু পড়ে আছে তার মধ্যে কে ভূমি হবে, তার মধ্যে কে লম্ব হবে, সেটা কিন্তু আমরা চট করে বলতে পারবো না। অনেকে দেখে এটা লম্ব এটা ভূমি বলবে, এটা কিন্তু ভুল বলবে। যদি আমি এই কোণটার সাপেক্ষে, যাক এই কোণটাকে আমি নাম দিই একটা, এর নামটা হচ্ছে থিটা, এই সিম্বলটাকে বলা হয় থিটা। ভাই তোদের তো প্রচুর নাম আছে, আমার নাম অয়ন, অনেকের নাম আছে পল্টু, ঝন্টু, মন্টু, সন্টু, পল্টু, অনেক নাম আছে। সেরকমই এই অ্যাঙ্গেলটা একটা নাম দিলাম, এই অ্যাঙ্গেলের যে নামটা দিলাম সেই নামটাকে উচ্চারণ করব THETA এ থিটা বলে, এবং এই থিটার সিম্বলটা হচ্ছে এটা একটা গ্রিক অ্যালফাবেট। এই পার্টিকুলার অ্যালফাবেটের সাহায্যে কোণকে নির্ধারণ করা হয়। জেনারেলি আমরা XYZ ও বলতে পারি, বাট জেনারেলি কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা থিটা, আলফা, বিটা, গামা, এই পার্টিকুলার যে অ্যালফাবেটগুলো আছে বা চিহ্ন আছে এগুলো দিয়ে সম্বোধন করি। যাই হোক, তাহলে আমি এখানে অ্যাঙ্গেলটা কি বললাম, থিটা, এটা হচ্ছে আমাদের কোণ। যদি আমি এই থিটা অ্যাঙ্গেলটার কথা বলি, এই কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, মানে একটা কোণের 90 ডিগ্রির অপোজিটের বাহুটাকে বলা হয় অতিভুজ। আর যেই কোণটাকে তুই ধরে নিলি, এই বাকি দুটো কোণের মধ্যে একটা কোণ তো তুই ধরবি, তাহলে আমি এই কোণটাকে ধরেছি, এর নাম দিয়েছি থিটা। এই কোণটার অপোজিটে যে বাহুটা থাকে, এই কোণটার অপোজিটে যে বাহুটা থাকে তাকে বলা হয় লম্ব, এবং কোণের সাথে যে বাহুটা থাকে তাকে বলা হয় ভূমি, যাকে ইংলিশে বলে বেস, এবং লম্বকে ইংলিশে বলে পারপেন্ডিকুলার। তাহলে কোনটা পারপেন্ডিকুলার হবে, কোনটা বেস হবে, কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে, দেখতে হবে আগে তুমি কোণের সাপেক্ষে বলছো, তুমি কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে বলছো। যদি আমি এই অ্যাঙ্গেলটা সাপেক্ষে বলি, তাহলে অ্যাঙ্গেলের অপোজিটের বাহুটাকে বলবো লম্ব, এবং অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা আছে ওটাকে বলবো ভূমি বা বেস। যদি আমি এই অ্যাঙ্গেলটা সাপেক্ষে বলতাম, এই অ্যাঙ্গেলটার অপোজিটে যেটা আছে তখন বিসিটা হয়ে যেত কি, জলদি বল, লম্ব। আর অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা আছে মানে এবি, ওটা হয়ে যেত ভূমি। ভাবতে অবাক লাগছে না যে এটা কি করে ভূমি হয়, এটা কি করে লম্ব হয়? তাহলে মাথায় রাখবি যে ভূমি আর লম্ব কোনটা হবে সেটা কিন্তু আমরা কোনোদিন ডাইরেক্ট বলতে পারবো না। আগে তুই দেখবি যেখানে অ্যাঙ্গেল কোনটা নিয়েছে, একটা অ্যাঙ্গেল আগে ফিক্স করব, অ্যাঙ্গেলটার অপোজিটের বাহুটাকে লম্ব বলবো সমকোণী ত্রিভুজের, এবং অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা আছে তাকে বলবো ভূমি, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটটা হয়ে যাবে কি, জলদি বল, অতিভুজ। তাহলে মাথার মধ্যে পুরোপুরি ঢুকে গেল, এই নিয়ে কোনো সন্দেহ নেই, মাথার মধ্যে পুরোপুরি ঢুকে গেল যে সমকোণী ত্রিভুজের কোনটাকে অতিভুজ, কোনটাকে ভূমি, আর কোনটাকে লম্ব বলা হয়। এবার এই তিনটে বাহু নিয়েই আমাদের কাজ ভাই, এই তিনটে বাহু নিয়েই আমাদের কাজ। এবার আমি যেহেতু বলে দিয়েছি যে ত্রিগোণমিতি চ্যাপ্টারে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কথাবার্তা বলবো, এবং আমরা কথাবার্তা বলবো হচ্ছে এদের যে কোণগুলো আছে তার পরিমাপ বা মেজারমেন্ট নিয়ে। তাহলে একটু চ্যাপ্টারের নামে ফেরা যাক। কেউ কোনোদিন স্লাইড পেছোয় না, আমি এই প্রথমবার স্লাইড পিছিয়ে চ্যাপ্টারের নামটা দেখাচ্ছি। চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এর নাম যে ত্রিকোণমিতি কেন সেটা তো বুঝিয়ে দিলাম পুরোপুরি। এবার এই অনুপাত বলতে কি বোঝায় আসা যাক পুরোপুরি অনুপাতে। অনুপাত বলতে কি বোঝায় সমস্ত কিছু নিয়ে কথাবার্তা আমরা এখানে বলবো। এবার অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে এই যে আমাদের সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজে তিনটে বাহু আছে, এই তিনটে বাহুর যে অনুপাত, সেই অনুপাতগুলো নিয়ে এখানে কথাবার্তা বলবে বলেছে। এবার অনুপাত করার জন্য কি প্রয়োজন? অনুপাত করার জন্য আমার দুটো রাশি প্রয়োজন। তাহলে এখানে তিনটে বাহু আছে,
তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর যে দৈর্ঘ্য তার আমরা অনুপাত বের করতে পারি। তাহলে সবার আগে আমি অনুপাত বের করছি, ভালো করে শোন। তিনটে বাহু আছে, পারপেন্ডিকুলার, বেস আর হাইট, লম্ব, ভূমি আর অতিভুজ। সবার আগে প্রথমে আমি অনুপাত বের করছি কি, লম্ব এবং অতিভুজের। কি বললাম? লম্ব এবং অতিভুজের অনুপাত, মানে ওপরে লম্ব নিচে অতিভুজ। তো লম্ব আর অতিভুজের অনুপাত সবার আগে বের করলাম। কি হবে সেটা পরের কথা। ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু বলেছে, তো অনুপাত করলাম আমি এখানে। সবার আগে লম্ব এবং অতিভুজের অনুপাত করলাম। এবার আমি ভূমি আর অতিভুজের অনুপাত করতে পারি। কি বললাম? আমি ভূমি আর অতিভুজের অনুপাত করতে পারি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আবার আমি লম্ব আর ভূমির অনুপাত করতে পারি। আমি উপরে লম্ব নিচের ভূমি রেখে লম্ব আর ভূমির অনুপাত করতে পারি। তাহলে এখানে আমি লম্ব এবং অতিভুজের অনুপাত করেছি, এখানে আমি ভূমি আর অতিভুজের অনুপাত করেছি, এখানে আমি লম্ব আর ভূমির অনুপাত করেছি। এবার এই অনুপাতগুলোকে আমি উল্টাতে পারি। এখানে ওপরে লম্ব ছিল, নিচে অতিভুজ ছিল। আমি চাইলে ওপরে অতিভুজ রাখতে পারি, নিচে লম্ব রাখতে পারি। আমি চাইলে ওপরে অতিভুজ রাখতে পারি, নিচে বেস রাখতে পারি। আমি চাইলে ওপরে ভূমি রাখতে পারি, নিচে লম্ব রাখতে পারি। ব্যাপারটা বোঝা গেল? এখানে আমি ওপরে লম্ব নিচে অতিভুজ নিয়ে অনুপাত করেছিলাম, এখন আমি ওপরে অতিভুজ নিচে লম্ব নিয়ে অনুপাত করব। এখানে আমি ওপরে ভূমি নিচে অতিভুজ নিয়ে অনুপাত করেছি, এখানে আমি ওপরে অতিভুজ নিচে ভূমি নিয়ে অনুপাত বের করছি। এখানে আমি ওপরে লম্ব নিচে ভূমি নিয়ে অনুপাত বের করেছি, এখানে আমি ওপরে ভূমি নিচে লম্ব নিয়ে অনুপাত বের করেছি। এবার তোরা আমাকে কমেন্ট সেকশনে জানা প্লিজ, এই টাইম ধরে আমার কমেন্ট সেকশনে জানা যে তোরা কি এই 6 রকম ছাড়া আর অনুপাত বের করতে পারবি? তিনটে বাহু ছিল, প্রত্যেকটা তিনটে বাহু থেকে আমি দুটো দুটো করে বাহু নিয়ে আমি কিন্তু এই 6 রকমের অনুপাত বের করেছি। কি বললাম? আমি 6 রকমের অনুপাত বের করেছি। এবার ত্রিকোণমিতি যিনি বানিয়েছিলেন সেই ভদ্রলোকের মাথায় বিশাল বুদ্ধি ছিল। সেই ভদ্রলোক বলছে যে এই সমকোণী ত্রিভুজের এই যে বাহুর যে অনুপাতগুলো পেলাম, এই বাহুর যে অনুপাতের মান, সেই অনুপাতটা এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এই সমকোণী ত্রিভুজের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, এই যেই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরেছি। আরে বাবা, আমি কেন এই অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলছি? কেননা এই যে আমি লম্ব, ভূমি, অতিভুজগুলোকে লিখলাম, সেটা তো আমি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লিখলাম। এই অ্যাঙ্গেলের মানটা 30 হতে পারে, 45 হতে পারে, 60 হতে পারে, 90 হতে পারে, 120 হতে পারে, আমার যায় আসে না। কিন্তু আমি এই অ্যাঙ্গেলটার এই কোণের সাপেক্ষেই তো লিখলাম না যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। তো বলছে এই কোণটার মধ্যে এত পাওয়ার আছে যে একটা কোণের সাহায্যেই আমি প্রত্যেকটা অনুপাতের মান বের করে ফেলতে পারবো। কি বললাম? এই যে কোণটা আছে, এই কোণটার সাহায্যে আমি এই প্রতিটা অনুপাতের মান, এই যে সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত বের করেছি, এই যে সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজের অনুপাত বের করেছি, এই যে আমি লম্ব আর ভূমির অনুপাত বের করেছি, এই সমস্ত অনুপাত এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে বের করা সম্ভব। তার মানে একটু ভালো করে বোঝার চেষ্টা কর। একটা এক্সাম্পল দিই আমি, জানিস তো, একটা এক্সাম্পল দিই। তোর কাছে কিছু আখ আছে, আখ। কি বললাম? তোর কাছে কিছু আখ আছে, আখ। প্রত্যেকে তোরা আখের রস খেয়েছিস, তোরা প্রত্যেকে আখের রস খেয়েছিস, দারুণ লাগে তোর আখের রস খেতে। এবার পুরাতন কালে জানিস তো আখের রস এই মা ঠাকুমারা বাড়িতে আনতো, আখটাকে বাড়িতে আনতো এবং সেই আখটাকে ওই শিলনোড়া দিয়ে বেটে 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 রস বের করতো। মানে অনেকে তো এই আখ, আমি কি করতে পারি, এই আখটা অনেকে দেখবি করে যে পুরো ছাড়ালো, দাঁত দিয়ে দিয়ে কামড়ে 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 পুরো আখ খেয়ে নেয়। একদম দাঁতের মধ্যে পুরো কামড়াবে আখগুলোকে, পুরো আখ খেয়ে তার রস খেয়ে ছিবড়া করে ফেলে দেবে। তাহলে আখের রসটা আমি দু রকম ভাবে খেতে পারি। একটা, আমি একদম এখানে আমি নিজেকে এখানে আঁকছি, এই আমার নাক, এই আমার দাঁত, একদম দাঁত ফাঁত আছে, আখের রসটা খেয়ে একদম পুরোপুরি আমি একদম কি করছি, খেয়ে ফেলে দিচ্ছি পুরোপুরি। ঠিক আছে, তাহলে এই আখের রসটা আমি কি পুরোপুরি দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারি। আবার আখের রসের মেশিনও আছে, ওই মেশিনে আখ ঢুকিয়ে একদম সুন্দর করে আখের রস বের করে সেভাবেও খেতে পারি। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আখ দিয়ে এক্সাম্পল দিলাম। আখের রস আমি দাঁত দিয়ে চিবিয়ে নিজে থেকে চিবিয়েও খেতে পারি, আবার আখের রসটা আমি মেশিনের মধ্যে আখটাকে ঢুকিয়ে সেখানে চিপিয়েও কিন্তু রসটা বের করে খেতে পারি। সেরকম ভাবেই এই যে বাহুগুলোর অনুপাত আছে, এই যে লম্ব এবং অতিভুজের অনুপাত, এই যে ভূমি আর অতিভুজের অনুপাত, এই যে লম্ব আর ভূমির অনুপাত, এইগুলো আমি এই প্রত্যেকটা দৈর্ঘ্য বের করে করে অনুপাত করতে পারি। আবার 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 আমরা মেশিনের সাহায্যেও এই অনুপাতগুলো বের করতে পারি। যেভাবে যেভাবে যেভাবে
আখের রসটা আমি নিজে নিজে চিবিয়ে চিবিয়ে খেতে পারি, আবার মেশিনের মধ্যে আখটাকে ঢুকিয়ে সেখান থেকে রস বের করে খেতে পারি। সেভাবে আমি চাইলে এই লম্ব আর অতিভুজের অনুপাত, ভূমি আর অতিভুজের অনুপাত, লম্ব আর ভূমির অনুপাত, এই অনুপাতগুলোকে, এই দৈর্ঘ্যগুলোকে বের করে করে অনুপাত বের করতে পারি। আবার আমাদের এই অনুপাতগুলো বের করার জন্য একটা মেশিনকেও ইন্ট্রোডিউস করতে পারি। স্বাভাবিক, আর দাঁতে করে আখ চিবিয়ে কেউ রস খায় না, এখন মেশিনের আখ চিবিয়েই মেশিনে যে রসটা বেরোয় সেখান থেকেই রস খায়। তাই জন্য ম্যাথামেটিশিয়ানরা এরকম 6খানা মেশিন তৈরি করেছিল। এই 6টা অনুপাত বের করার জন্য 6খানা মেশিন তৈরি করেছে। সেই মেশিনগুলো এতটা পাওয়ারফুল, যে সেই মেশিনের ভেতরে তুই যদি এই কোণ, এই যে অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিস, তাহলে ওই প্রত্যেকটা আলাদা আলাদা অনুপাত তোকে বলে দেবে। তাহলে এই অনুপাতটা বলার জন্য একটা মেশিন, সেই মেশিনে আমি যদি অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিই, এই থিটা অ্যাঙ্গেলটাকে যদি ঢুকিয়ে দিই সেই মেশিনে, তাহলে আমাকে লম্ব বাই অতিভুজের অনুপাত বলে দেবে। যদি আমি আরেকটা মেশিন আছে, সেই মেশিনে আমি যদি থিটা অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিই, একই অ্যাঙ্গেল, ওই মেশিনে আমি যদি থিটা অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিই, ও ভূমি আর অতিভুজের অনুপাতটা আমাকে বলে দেবে। আরেকটা মেশিন আছে, আমি সেই মেশিনে যদি অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিই, সেই মেশিনটা আমাকে লম্ব আর ভূমির অনুপাতটাকে পুরোপুরি জলদি বলে দেবে। তাহলে এরকম 6খানা মেশিন তৈরি করা হয়েছে 6টা অনুপাত বের করার জন্য। এবার মেশিনের নাম তো আমাদের এখানে টাইসন মেশিন, একন মেশিন এরকম হয় না। ম্যাথামেটিশিয়ানরা এই মেশিনের নামগুলো একটু ইনোভেটিভ টাইপের রেখেছেন। প্রথম মেশিনের নাম হচ্ছে SINE, যাকে আমরা উচ্চারণ করি সাইন। এই সাইনের ভেতরে আমি যদি থিটা অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিই, সে দেবে হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। নেক্সট, ভূমি আর অতিভুজের অনুপাতটা বের করার জন্য যে মেশিনটা ম্যাথামেটিশিয়ানরা বানিয়েছিলেন, তার নাম হচ্ছে কোসাইন। কি বললাম? কোসাইন। এই কোসাইন মেশিনটার মধ্যে আমি যদি অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিই, ও দিয়ে দেবে ভূমি আর অতিভুজের অনুপাত। তারপরে লম্ব আর ভূমির অনুপাত বের করার জন্য ওরা যে মেশিনটা বানিয়েছিল, সেই মেশিনের নাম হচ্ছে ট্যানজেন্ট। কি বললাম? ট্যানজেন্ট। মেশিনের নামটা হচ্ছে ট্যানজেন্ট। এই ট্যানজেন্ট মেশিনে আমি যদি অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিই, তাহলে ও দিয়ে দেবে লম্ব আর ভূমির অনুপাত। এবার চলে আসি ওপরে অতিভুজ নিচে লম্ব, ওপরে অতিভুজ নিচে লম্ব, এই অনুপাতটা বের করার জন্য যে মেশিনটা বানানো হয়েছিল, তার নাম হচ্ছে কোসেক্যান্ট। কি বললাম? কোসেক্যান্ট মেশিন। ঠিক আছে, নামগুলো একটু অদ্ভুত অদ্ভুত না, কিন্তু এই নামগুলো নিয়ে চিন্তা করিস না, এত বড় বড় নাম মনে রাখতে হয় না। যেমন তোদের স্কুলে একটা ছেলের নাম হচ্ছে পৃথ্বীরাজ, ঠিক আছে, বাট তার শর্ট ফর্ম কি? পৃথ্বী, তাই তো। একটা ছেলের নাম হচ্ছে মসলন্দপুরের রাজা, তাকে মোচা বলে তুই সম্বোধন করতে পারিস। আরো অনেক নাম আছে। আমাদের কি স্নেহাশিস বলে একটা বন্ধু ছিল আমার, স্নেহা, সুমিত, সুসু, মানে সুস্মিতা, সুসু, মানে এরকম টাইপের নাম, মানে বড় বড় যে নামগুলো আছে ওগুলো আমরা ছোট করে নিতাম পুরোপুরি ভাবে। আচ্ছা, তাহলে এই অতিভুজ এবং লম্ব এর অনুপাতটা বের করার জন্য যে মেশিনটা বানিয়েছিল, তার নাম হচ্ছে কোসেক্যান্ট। এই মেশিনের মধ্যে আমি যদি অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিই, এই একই অ্যাঙ্গেল ও ভূমি মানে অতিভুজ আর লম্বর অনুপাতে দিয়ে দেবে। নেক্সট, অতিভুজ আর ভূমির অনুপাত বের করতে যেই মেশিনটা বানানো হয়েছিল, তার নাম হচ্ছে সেকেন্ড। কি বললাম? সেকেন্ড। ঠিক আছে, ওকে। এই সেকেন্ডের মধ্যে, সেকেন্ড মেশিনটার মধ্যে থিটা অ্যাঙ্গেলটা ঢুকিয়ে দিলে আমাকে অতিভুজ আর ভূমির অনুপাতটা বলে দেবে। লাস্ট আমাকে যদি ভূমি আর লম্বের অনুপাত বের করতে হয়, লম্ব আর ভূমির অনুপাত বের করার জন্য তো আমাকে ট্যানজেন্ট বানানো হয়েছিল, আর যদি আমাকে ভূমি আর লম্বের অনুপাত বের করতে বলে, তাহলে লাস্ট মেশিন বানানো হয়েছিল কোট্যানজেন্ট। কি বললাম? কোট্যানজেন্ট। তাহলে ভালো করে দেখ, এই 6টা যে মেশিন আছে, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেক্যান্ট, সেক্যান্ট আর কোট্যানজেন্ট। সাইন মেশিনটা লম্ব এবং অতিভুজের অনুপাত বের করার জন্য কাজে লাগানো হয়েছে। কোসাইনটা ভূমি আর অতিভুজের অনুপাত বের করতে সক্ষম। ট্যানজেন্টটা লম্ব আর ভূমির অনুপাত বের করতে সক্ষম। কোসেক্যান্টটা অতিভুজ আর লম্বের অনুপাত বের করতে সক্ষম। সেকেন্ডটা অতিভুজ আর ভূমির অনুপাত বের করতে সক্ষম, এবং কোট্যানজেন্টটা ভূমি এবং লম্বের অনুপাত বের করতে সক্ষম। এবার দেখ, এই প্রত্যেকটা মেশিনের নামগুলো একটু বড় বড়। তো দেখ, আমরা কি করি, বড় নাম থাকলে তাকে ছোট করি নি। তো SINE,
সাইন এই পার্টিকুলার নামটাকে ওরা ছোট করলো, ওরা বলছে ইটাকে আমি আর রাখবো না, শর্ট করে দিই। তাহলে এই পার্টিকুলার ফাংশনটার নাম মানে এই পার্টিকুলার মেশিনটার নাম হয়ে গেল সাইন। এবার এই মেশিনটার মধ্যে আমি যদি থিটা অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিই, ও কার কার অনুপাত দিয়ে দেয়? ওই এই সমকোণী ত্রিভুজেরই লম্ব আর অতিভুজের অনুপাত দিয়ে দেয়। এবার আসছি ভূমি আর অতিভুজের অনুপাত বের করার জন্য কে কাজে লাগানো হয়েছে? কাকে? কোসাইন। ও বলছে এত 6 অক্ষরের নাম আমি দেবো না, এটাকে আমি INE-টাকে বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে থাকলো কি? COS, যাকে আমরা ভালোবেসে কস বলি, কস। তাহলে এই কোসাইনের শর্ট ফর্ম হয়ে গেল কস। মেশিন কিন্তু সেম, খালি নামটা কিন্তু ছোট হয়ে গেছে, বারবার করে বলছি। তাহলে এই কস মেশিনের মধ্যে আমি যদি থিটা অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিই, ও দিয়ে দেবে হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত। কি বললাম? ভূমি আর অতিভুজের অনুপাত দিয়ে দেবে। এবার আসছি ট্যানজেন্ট। এই ট্যানজেন্ট মেশিনটায় বলছে এত বড় নাম রাখা যাবে না, 7 অক্ষরের নাম, বাপ রে বাপ, এ তো এক একটা করে অক্ষর বেরিয়ে যাচ্ছে রে বাবা। তাহলে ট্যানজেন্ট, TANGENT, বলছে এই জেন্টটাকে বাদ দিয়ে দাও। এখন জেন্ট রিলেটিভস নিয়ে কথাবার্তা বলবো না, খালি আমরা প্রথম 3টে ওয়ার্ড রাখি, TAN। কি বললাম? ট্যান। তাহলে এই মেশিনের নাম ছোট করে দেওয়া হলো ট্যান, একে আমরা ট্যান বলে সম্বোধন করি। এই মেশিনটাতে আমরা যদি থিটা অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিই, তাহলে লম্ব আর ভূমির অনুপাতটা পুরোপুরি দিয়ে দেবে। নেক্সট আসছি, ভালো করে দেখবি জিনিসটা। অতিভুজ আর লম্বের অনুপাত বের করার জন্য কোসেক্যান্ট। বলছি এত নাম কি বলবে? ও বলছে, অনেকে ভাবলো যে আমি যদি ECANT কে বাদ দিয়ে দিই, আরে বাবা ECANT কে বাদ দিলে তো কস হয়ে যাচ্ছে, কস নামে তো অলরেডি একটা মেশিন আছে, তাহলে প্রবলেম হয়ে যাবে। তো তাই জন্য ম্যাথমেটিশিয়ানরা বললো যে দাদা একটা কাজ করো, এই লাস্টের 3টে শব্দ বাদ দিয়ে দিই। ANT, এখানে পিঁপড়ে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে না, তো ভাই অ্যান্টটাকে বাদ দিয়ে দিই, তাহলে মেশিনটার ছোট নাম হয়ে গেল হচ্ছে কোসেক। কি বললাম? কোসেক। তাহলে কোসেক্যান্ট ছিল, ওটা শর্টে হয়ে গেল COSEC, কোসেক। তাহলে এই কোসেক মেশিনটার মধ্যে আমি যদি থিটা অ্যাঙ্গেলটাকে ঢোকাই, ও অতিভুজ আর লম্বের অনুপাতটা তোকে জলদি বল দিয়ে দেবে। লাস্টের আগেরটা সেকেন্ড। এত বড় নাম রাখবো না, সেকেন্ড থেকে অ্যান্ড, সেই পিঁপড়েটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সেক পড়ে আছে। তাহলে পরের মেশিনের নাম, যেই মেশিনটা অতিভুজ আর ভূমির অনুপাত বের করতে সক্ষম, সেই মেশিনটাকে বলছে সেক। এই মেশিনটার ভেতরে যদি অ্যাঙ্গেল ঢুকিয়ে দেওয়া হয়, এই অতিভুজ আর ভূমির অনুপাত তোকে দিয়ে দেবে। লাস্টে হচ্ছে কোট্যানজেন্ট। কি বললাম? কোট্যানজেন্ট। তাহলে এখানে এত বড় নাম আছে, এখান থেকে অ্যানজেন্ট পুরো বাদ দিয়ে দিল, তাহলে পরে হচ্ছে কি COT, কট। তাহলে লাস্ট যে মেশিনটা আছে, যার শর্ট ফর্মটা হচ্ছে কট। কট মেশিনে আমি যদি থিটা অ্যাঙ্গেলটা ঢুকিয়ে দিই, তাহলে আমাকে ভূমি এবং লম্বের অনুপাত দিয়ে দেবে। তাহলে আমরা এই ক্লাসে ত্রিগোণমিতির যে 6টা গুরুত্বপূর্ণ মেশিন আছে, যাকে তো আর ম্যাথমেটিক্সে মেশিন বলে না, পরবর্তীকালে তোরা জানতে পারবি যে এগুলোকে অপেক্ষক বলা হয়, বা ইংলিশে এগুলোকে ফাংশন বলা হয়। এই ফাংশন হচ্ছে আমাদের এই কলকারখানার মেশিনের মতন, তুই একটা জিনিস ঢোকাবি, তোকে একটা নতুন জিনিস দিয়ে দেবে। প্লাস্টিক ঢোকাবি, পুতুল দিয়ে দেবে। মানে তুই লোহা ঢোকাবি, তোকে লোহার একটা সুন্দর জিনিস বানিয়ে নেবে। মানে মেশিনের কাজ যা আর কি। সেরকম ভাবেই এই প্রত্যেকটা মেশিন, যাকে আমরা অপেক্ষক বলি, এদের ভেতর যদি অ্যাঙ্গেল ঢোকানো হয়, এরা এই সমকোণী ত্রিভুজের দুটো করে বাহুর অনুপাত তোকে দিয়ে দেবে। তাহলে 6 রকমের অনুপাত আছে, এই জন্য 6 রকমের মেশিন আছে। তুই একটা দোকান খুললি যেখানে তুই 6 রকমের খেলনা বিক্রি করিস, তাহলে 6 রকমের তোকে যদি খেলনা বানাতে হয়, তাহলে তো 6 রকমের মেশিন লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে এখানেও তোকে যদি 6 রকমের অনুপাত তৈরি করতে হয়, তোকে 6 রকমের মেশিন তৈরি করতে হবে, যেটা ম্যাথমেটিশিয়ানরা খুব আগে বুঝে গেছিল। তোরা 6 রকমের মেশিন মানে 6 রকমের অপেক্ষক বানিয়েছিল, যাকে আমরা পরবর্তীকালে ত্রিকোণমিতিক অপেক্ষক বলবো। এটা নিয়ে এখন কথাবার্তা বলছি না, এটাকে আমরা ত্রিকোণমিতিক, প্রত্যেকটা মেশিনকে আমরা বলবো হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক। মানে ত্রিকোণমিতি চ্যাপ্টারটাকে ইজি করার জন্য যে অপেক্ষকগুলো তৈরি হয়েছে, তাকে আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক বলে সম্বোধন করি। তাহলে সাইন থিটা কি দেবে? লম্ব বাই অতিভুজ। কস থিটা কি দেবে? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা কে দেবে? লম্ব বাই ভূমি। কোসেক থিটা কে দেবে? অতিভুজ বাই লম্ব। সেক থিটা কে দেবে? অতিভুজ বাই ভূমি। আর কট থিটা দেবে হচ্ছে ভূমি বাই লম্ব। এইটুকুনি জিনিস তুই যদি বুঝতে পেরে যাস, মা কসম বলছি, তোকে
কেউ কিচ্ছুতে আটকাতে পারবে না, একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। এখানে পুরো জিনিসটা আমি ছবির মাধ্যমে পুরোপুরি দেখিয়ে দিয়েছি। একটা জিনিস পুরোপুরি মাথায় রাখবে কি, যে অ্যাঙ্গেলের সাপেক্ষে, কোণের সাপেক্ষে কিন্তু কোনটা পারপেন্ডিকুলার, কোনটা বেস, কোনটা লম্ব, কোনটা ভূমি, সেটা কিন্তু বিবেচনা করা হয়। এবার আমরা সমকোণী ত্রিভুজের একটা অদ্ভুত জিনিস জানি, কি জানিস তো? সমকোণী ত্রিভুজের জন্য একটা দুর্ধর্ষ লেভেলের থিওরি আছে, মানে উপপাদ্য আছে, মানে যেটা পৃথিবীর সমস্ত সমকোণী ত্রিভুজের জন্য দেখা যায়। তোদের সমকোণী ত্রিভুজ তো অঙ্কন ছিল সম্পাদ্যে, তোরা দেখবি সমকোণী ত্রিভুজের যে তিনটে বাহু থাকে, এই তিনটে বাহুর মধ্যে একটা রিলেশন আছে। আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নিই, একটা আমি সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অতিভুজ। যদি আমি এটাকে অ্যাঙ্গেল নিই, যদি আমি এটাকে কোণ নিই, তাহলে অপোজিটটা হয়ে যাবে লম্ব এবং বাকিটা থাকবে তোর ভূমি। তাহলে এই অতিভুজ, লম্ব আর ভূমি, এই তিনটের মধ্যে একটা অভূতপূর্ব সম্পর্ক আছে। দেখা যায়, প্রমাণও করা যায় এটাকে, যে আমি যদি লম্বকে স্কোয়ার করি এবং ভূমিকে স্কোয়ার করে যোগ করে দিই, কি বললাম, আমি লম্ব যদি স্কোয়ার করি এবং ভূমিকে স্কোয়ার করে যদি যোগ করে দিই, তাহলে আমি অতিভুজের স্কোয়ার পেয়ে যাবো। কি বললাম, আমি যদি লম্বকে স্কোয়ার করে এবং ভূমিকে স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে আমি অতিভুজের স্কোয়ার পেয়ে যাব। এটা সর্বপ্রথম আমাদের ম্যাথামেটিশিয়ান পাইথাগোরাস অবজার্ভ করেছিল। তাই জন্য এই পার্টিকুলার অবজারভেশনটা বা এই পার্টিকুলার রেজাল্ট বা থিওরিটাকে বলা হয় পাইথাগোরাস থিওরেম বা পাইথাগোরাসের উপপাদ্য। তাহলে পাইথাগোরাস কি বলছে? বলছে যে একটা সমকোণী ত্রিভুজের আমি যদি অতিভুজকে স্কোয়ার করি, সেটা লম্বকে স্কোয়ার এবং ভূমিকে স্কোয়ার করে যোগ করলে যেটা আসবে তার সাথে সমান। মানে এরকম হতে পারে, যদি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার হয়, তার লম্ব 4 আর ভূমি 3 হলে দেখ একদম হবেই হবে, গ্যারান্টি সহকারে। আমি যদি অতিভুজের স্কোয়ার করি, মানে 5 স্কোয়ার মানে 25, আর আমি যদি লম্বকে স্কোয়ার করি এবং ভূমিকে স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে 25ই কিন্তু আসছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? এটা পুরোপুরি বোঝা গেছে। এবার একটা জিনিস খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর। মানছি এটা সমকোণী ত্রিভুজ, সব বুঝতে পারলাম। পৃথিবীতে কোটি কোটি রকমের সমকোণী ত্রিভুজ, মানে হাজার রকমের সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজের এই কোণটা যে 90 ডিগ্রি, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে কোণটা আছে, এটা যা খুশি কোণ হতে পারে, এই কোণটা যা খুশি রকমের কোণ হতে পারে, এই থিটার মানটা যা খুশি হতে পারে, এই নিয়েও আমার কোনো সন্দেহ নেই। তো আমি তো যে কোনো থিটা সাপেক্ষে, মানে আমি তো যে কোনো থিটাকে এই সাইন, কস, ট্যান, সেক, কোসেক, বল না, কট, এই মেশিনগুলোর মধ্যে ঢোকাতে পারবো না ভাই? আমার তো চেনা পরিচিত কিছু ভালো ভালো অ্যাঙ্গেল দরকার ভাই। এই অ্যাঙ্গেল তো যা খুশি তাই হতে পারে, ভাই। একটা মেশিন দিয়ে আমি যা খুশি রকমের জিনিসপত্র বানাতে পারি, কিন্তু আমার কারখানার জন্য দরকার হচ্ছে 6 রকমের জিনিস, আমার কারখানার জন্য দরকার হচ্ছে 6 রকমের পুতুল। তো আমি কেন বাদ বাকিগুলো টেস্ট করতে যাব? তাহলে এখানেও আমরা পৃথিবীর যে কোনো অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের অঙ্কের সুবিধার জন্য, মানে ক্লাস 10-এর জন্য আমরা এই কিছু কিছু স্পেসিফিক অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো, মানে যেই অ্যাঙ্গেলগুলো নিয়ে কাজ করতে আমাদের ইজি হবে, আর কিছুই না। মানে যেই অ্যাঙ্গেলগুলো সত্যি কথা বলতে গেলে আমাদের মনে রাখতে হবে। এই মেশিনগুলোর মধ্যে, এই অপেক্ষকগুলোর মধ্যে আমি যে কোনো অ্যাঙ্গেলকে ঢোকাতে পারি, কিন্তু আমার সমস্ত অ্যাঙ্গেল ঢুকিয়ে তার মান জানার দরকার নেই। আমি ক্লাস 10-এর জন্য কিছু কিছু চেনা পরিচিত অ্যাঙ্গেলই ঢোকাবো, যেই অ্যাঙ্গেলগুলো নিয়ে কাজ করতে আমার আলটিমেটলি সুবিধা হবে। তাহলে আমি এরকম 6খানা অ্যাঙ্গেল, বা আমি না, অ্যাকচুয়ালি ম্যাথামেটিশিয়ানরা ক্লাস 10-এর জন্য 6 রকমের অ্যাঙ্গেল নিয়ে নিয়েছিল, যে 6টা অ্যাঙ্গেলের মাধ্যমেই আমাদের এই সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোকে আমি মেজারমেন্ট করব। সব বলবো, চিন্তা করিস না। তাহলে অ্যাঙ্গেলগুলো কি কি হতে পারে? প্রথম অ্যাঙ্গেল নিয়েছিল 0 ডিগ্রি, সবাই জানে, আর অ্যাঙ্গেলকে যে ডিগ্রি দিয়ে সম্বোধন করা হয় তোরা জানিস। নেক্সট নিয়েছিল 30 ডিগ্রি। 30 ডিগ্রি অঙ্কন করা, তুই মনে করে দেখ, সম্পাদ্যে কিন্তু খুব সোজা। 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোকে অঙ্কন করা কিন্তু খুবই সোজা, ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি নিয়েছে, তারপর 30 ডিগ্রি নিয়েছে, তারপর এসছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি আঁকা খুব সোজা, একটা লম্বা, প্রথমে 90 ডিগ্রি আঁকবো, তারপর তাকে সমদ্বিখণ্ডক করে দেবো, 45 ডিগ্রি চলে এলো। তাহলে তুই 30 ডিগ্রিও ভালো করে আঁকতে পারিস, তুই 45 ডিগ্রিও আঁকতে পারিস, তুই আবার 60 ডিগ্রিও আঁকতে পারিস, আবার তুই 90 ডিগ্রিও আঁকতে পারিস। তুই ভালো করে যদি খেয়াল করিস, তুই সম্পাদ্যে এই যে 5টা অ্যাঙ্গেল আছে, তুই এই 5টা অ্যাঙ্গেল সব থেকে ইজিলি আঁকতে পারবি। তাহলে আমরা এই ক্লাস 10-এ এই 5 রকমের অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলবো এবার, এবং এই
প্রত্যেকটা অপেক্ষকের পাশে যে আমি থিটা লিখছি না, এই থিটার মান কিন্তু আমি এই পাঁচটার মধ্যেই নেব। মানে আমার সোজা কথা বলতে যা যা অঙ্ক আসবে, এই অঙ্কগুলো কিন্তু এই পাঁচটা অ্যাঙ্গেলের মাধ্যমেই আসবে। এই পাঁচটা অ্যাঙ্গেলের সাপেক্ষেই কিন্তু আমার অঙ্ক আসবে। তাহলে আমরা এই চ্যাপ্টারে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই যে ছটা ত্রিকোণমিতিক অপেক্ষক আছে, এর ভেতরে তো আমি যে কোনো অ্যাঙ্গেল ঢোকাতে পারি, কিন্তু আমি যে কোনো অ্যাঙ্গেল ঢোকাবো না। আমি এই পাঁচটা চেনা পরিচিত, মানে যেটা আমাদের সম্পাদ্য করতে সব থেকে ইজি যে অ্যাঙ্গেলগুলো তৈরি করা, এই পাঁচটা চেনা পরিচিত অ্যাঙ্গেলই আমি কিন্তু এই ছটা অপেক্ষকের মধ্যে ঢোকাবো। এবং অপেক্ষকের মধ্যে অ্যাঙ্গেল ঢোকালে কি দেয়? একটা মান দেয়, একটা ভ্যালু দেয়। আমি সেই মানগুলো নিয়েই কিন্তু আলটিমেটলি ইন্টারেস্টেড। আমি অন্য কোনো মান নিয়ে ইন্টারেস্টেড না। আমি ইন্টারেস্টেড না যে সাইনের ভেতরে আমি যদি 105 ডিগ্রি ঢোকাই তাহলে কি হবে, না। আমি কোন কোন অ্যাঙ্গেলগুলো নিয়ে ইন্টারেস্টেড, আমার পরীক্ষায় কোন কোন অ্যাঙ্গেলগুলো থেকে কোশ্চেন আসবে, 0, 30, 45, 60, 90, এই পাঁচটা অ্যাঙ্গেলের বাইরে আমি আর কোনো অ্যাঙ্গেলের দিকেই দেখাবো না। ব্যাপারটা বোঝা গেল পুরোপুরি? তাহলে এই পাঁচটা অ্যাঙ্গেল যদি আমি সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কটের মধ্যে ঢোকাই, তাহলে আমাদের ভ্যালু কি কি দেবে? কি বললাম? ভ্যালু কি কি দেবে? আমি কিন্তু সেই ভ্যালুগুলো নিয়ে ইন্টারেস্টেড। মাথায় ঢুকে গেল জিনিসটা পুরোপুরি? ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। সবার আগে দেখ এখানে কি আছে, পুরো চার্ট তৈরি করা আছে এখানে। আর এখানে তোদের কথা বন্ধু, ছটা মেশিন কিন্তু পুরোপুরি রেডি আছে। কি বললাম? ছটা মেশিন কিন্তু পুরোপুরি রেডি আছে। সাইনের পাশে থিটা, কসের পাশে থিটা, ট্যানের পাশে থিটা, কোসেকের পাশে থিটা, সেকের পাশে থিটা, কটের পাশে থিটা। আর আমি যেটা বলে দিয়েছি যে আমি কিন্তু যে কোনো থিটা নিয়ে কাজকর্ম করব না। আমার মাধ্যমিকের পরীক্ষায় এই পাঁচটা অ্যাঙ্গেল নিয়েই কাজকর্ম হবে। আমি পাঁচটা অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলবো, এর থেকে একটা এক্সট্রা অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো না। তো আমি ইন্টারেস্টেড যে 0 ডিগ্রিতে, কি বললাম, 0 ডিগ্রিতে সাইনের ভ্যালু কত হবে, 30 ডিগ্রিতে সাইনের ভ্যালু কত হবে, 45 ডিগ্রিতে সাইনের ভ্যালু কত হবে, 60 ডিগ্রি আমি যদি সাইনের ভেতরে ঢোকাই, সাইন মেশিনটার ভেতরে আমি যদি 30 ডিগ্রিকে ঢোকাই, তাহলে আমাদের ভ্যালু কত হবে। আমি ইন্টারেস্টেড যদি 60 ডিগ্রি বা 90 ডিগ্রি ঢোকে সাইনের ভেতরে, তাহলে ভ্যালু কি হবে। এবার তোরা বলবি যে এই ছটা অপেক্ষক আছে, পাঁচটা অ্যাঙ্গেল আছে, তাহলে আমাকে 30 খানা ভ্যালু মনে রাখতে হবে। আরে বাবা, প্রত্যেকটা অপেক্ষকের জন্য তো 5টা করে ভ্যালু, তাহলে 6টার জন্য 5, 6, 30টা ভ্যালু মনে রাখতে হবে। এ তো পাগল হয়ে যাব আমি। আমি বলছি দাঁড়া, আমার কাছে শর্টকাট টেকনিক আছে। তুই খালি এই সাইনের ভ্যালুগুলোকে মনে রাখ, বাস। কি বললাম? তুই খালি সাইনের ভ্যালুগুলোকে মনে রাখ, বাস। তোকে আর কিচ্ছু মনে রাখতে হবে না, বাদ বাকি আমি তোকে সমস্ত কিছু শর্টকাট টেকনিক বলে দিচ্ছি। মানে 0 ডিগ্রি যদি হয়, মানে থিটার মান যদি 0 হয়, তাহলে সাইনের ভ্যালু কত হবে। থিটার মান যদি 30 হয়, তাহলে সাইনের ভ্যালু কত হবে। থিটার মান যদি 45 হয়, তাহলে সাইনের ভ্যালু কত হবে। থিটার মান যদি 60 হয়, তাহলে সাইনের ভ্যালু কত হবে। এবং থিটার মান যদি 90 হয়, তখন সাইনের ভ্যালু কত হবে। আমি খালি এগুলোই জানতে ইন্টারেস্টেড। মাথায় রাখবি, থিটার মান যদি 0 হয়, তাহলে সাইনের ভ্যালু হবে 0। থিটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে সাইনের ভ্যালু হয়ে যাবে হাফ। এটাকে আরো একটা শর্টকাট টেকনিক দিয়ে বলা যায়, বাট দরকার নেই, সত্যি কথা বলতে গেলে একদম দরকার নেই। তুই খালি এইটুকুনি মনে রাখ, ঠিক আছে? তাহলে থিটার মান যখন 0 ডিগ্রি, তখন সাইনের ভ্যালু হচ্ছে 0। থিটার মান যখন 30 ডিগ্রি, সাইনের ভ্যালু হয়ে যায় হাফ। মনে রাখতে হবে কিন্তু এটা। থিটার মান যখন 45 ডিগ্রি, তখন সাইনের মানটা হয়ে যায় 1/√2। থিটার মান যখন 60 ডিগ্রি, তখন সাইনের ভ্যালু হয়ে যায় √3/2। আর থিটার মান যখন 90 ডিগ্রি, সাইনের মানটা হয়ে যায় 1। তুই খালি এই পাঁচটা ভ্যালু মনে রাখ, তোকে আর কিচ্ছু মনে রাখতে হবে না, বারবার করে বলছি। তাহলে কি বললাম আবার রিপিট করছি। থিটার মান যখন 0, তখন সাইনের ভ্যালু হচ্ছে 0। থিটার মান যখন 30, সাইনের ভ্যালু হচ্ছে হাফ। থিটার মান যখন 45 ডিগ্রি, তখন সাইনের ভ্যালু হচ্ছে 1/√2। থিটার মান যখন 60 ডিগ্রি, সাইনের ভ্যালু হচ্ছে তোমার √3/2। থিটার মান যখন 90 ডিগ্রি, তখন সাইনের ভ্যালু হচ্ছে 1। খালি এই পাঁচটা জিনিস বা এই পাঁচটা ভ্যালু দিয়ে পুরোপুরি মনে রাখ। এবার চলে আসছি যে কসের জন্য কি হবে। এবার তোরা বলবি যে ভাই আমি শর্টকাটের জন্য তো পুরোপুরি ওয়েট করে আছি, আমি কি করে করবো এটা বলো স্যার। আচ্ছা বলছি, সাইনের যে ভ্যালুগুলো আমি লিখেছি, তুই লাস্টের দিক থেকে ভ্যালুগুলোকে লেখা শুরু করে দে। মানে সাইনে লাস্টে 1 ছিল, তুই এখানে ফার্স্টে 1 লেখ। সাইনে লাস্টের আগে √3/2 ছিল, তুই এখানে সেকেন্ডে √3/2 লেখ। সাইনে 3 নম্বর লাস্টের দিক থেকে 3 নম্বর ছিল 1/√2, এখান তুই ফার্স্টের দিক থেকে 3 নম্বর 1/√2 লেখ। মানে সোজা কথা বলতে গেলে
সাইনে আমরা 0 থেকে পরপর 1-এ গেছি। এবার কসের জন্য তুই লাস্টের থেকে ফার্স্টের পরপর ভ্যালুগুলোকে লিখতে থাক। তাহলে 1 লিখলি, তারপরে √3/2 লিখলি, তারপরে 1/√2 লিখলি, তারপরে 1/2 লিখবি, লাস্টে লিখবি 0। বাস, মানে কসের এই 5টা অ্যাঙ্গেলের জন্য কসের ভ্যালুগুলো কি কি হবে, সমস্ত ভ্যালুগুলো কিন্তু আমি জানতে পেরে গেলাম। তাহলে তুই যদি সাইনের ভ্যালুগুলোকে মনে রাখিস, তাহলে কসের ভ্যালুগুলোকে তোরা মনে রাখতে হবে না। কেননা সাইনের ভ্যালুগুলো 0 থেকে 1 অব্দি গেছে। কসের ভ্যালুগুলো লেখার সময় জাস্ট আমি লাস্টের দিক থেকে লিখবো। সাইনে যেটা আমি 0 থেকে 1 অব্দি গেছি, কসে আমার 1 থেকে 0 অব্দি আসতে হবে। লাস্টের দিক থেকে আস্তে 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 পুরো ফার্স্টের দিকে আসলে তোমার কসের অ্যান্সারটা পুরোপুরি ডান, গল্প শেষ। মানে 0 ডিগ্রিতে কসের ভ্যালু হচ্ছে 1, 30 ডিগ্রিতে কসের ভ্যালু হচ্ছে √3/2, 45 ডিগ্রিতে সাইনের ভ্যালুটা 1/√2 এবং কসের ভ্যালুটা 1/√2, 60 ডিগ্রিতে কসের ভ্যালুটা হচ্ছে 1/2 এবং 90 ডিগ্রিতে কসের ভ্যালুটা হচ্ছে 0। বাস বাস, এইটুকুনি মনে রাখলেই হয়ে যাবে। এবার তোরা বলবি যে তাহলে বাদ বাকি 4টে আমি কিভাবে বের করবো? দাঁড়া, ওয়েট করে যা, সমস্ত কিছু বলবো, চিন্তা করিস না। এর জন্য আমি হালকা করে ছোট্ট করে একটা জায়গায় আসছি। আমি যদি এখানে সমকোণী ত্রিভুজটাকে একবার আঁকি, এখানে, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব এবং এটা হচ্ছে আমাদের অতিভুজ। আর এটা ছিল আমাদের চুপচাপ রেসপন্স করে, জলদি বলো কোন? এটা আমাদের চুপচাপ, জলদি বলবে কোন ছিল এটা? এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভেরি গুড, কংগ্রাচুলেশনস। এবার ভালো করে অবজার্ভ করে জিনিসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, পুরো ভালো করে কিন্তু অবজার্ভ করবি। হ্যাঁ, আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম হচ্ছে সাইন থিটা, মানে পড়েছিলাম সাইন অপেক্ষকের ভেতরে থিটা অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিলে কার অনুপাত দেয়? সাইনের ভেতরে থিটা অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দিলে অনুপাত দেয় কার? লম্ব এবং অতিভুজের। মানে ওপরে লম্ব থাকে আর নিচে অতিভুজ থাকে। কসের ভেতরে থিটা বসালে কার কার অনুপাত দেয়? ভূমি আর অতিভুজের অনুপাত দেয়। আচ্ছা, ট্যান অপেক্ষকটার ভেতরে, ট্যান মেশিনটার ভেতরে থিটা অ্যাঙ্গেলটা ঢুকিয়ে দিলে কার অনুপাত দেয়? এটা লম্বর অনুপাত দেয় এবং লম্ব আর ভূমির অনুপাত দেয়। এবার কোসেকের ভেতরে, কোসেক মেশিনটার ভেতরে থিটা অ্যাঙ্গেলটা ঢুকিয়ে দিলে কার অনুপাত দেয়? অতিভুজ বাই লম্ব, মানে ওপরে অতিভুজ নিচে লম্বের অনুপাত দেয়, তাই তো? ভেরি গুড। এবার তারপরে কি আছে? সেক, সেক মেশিনটার মধ্যে থিটা অ্যাঙ্গেলটা ঢুকিয়ে দিলে কার অনুপাত দেয়? অতিভুজ এবং ভূমির অনুপাত দেয়। কি বললাম? অতিভুজ বাই ভূমির অনুপাত দেয় পুরোপুরি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি যদি কট মেশিনটার মধ্যে থিটা অ্যাঙ্গেলটা ঢুকিয়ে দিলে কার অনুপাত দেবে? আমাকে ভূমি এবং লম্বের অনুপাত দেবে। কি বললাম? ভূমি এবং লম্বের অনুপাত দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এইটা পুরোপুরি আমি জেনে গেছি। এবার দেখ, এই 6টা মেশিনের মধ্যেও না নিজের নিজের মধ্যে সম্পর্ক আছে। মানছি 6টা আলাদা আলাদা মেশিন, কিন্তু একে অপরের মধ্যে সম্পর্ক থাকবে না। হয়তো জিনিসটা ভাই, যে দুটো মেশিনকে জুড়লে 3টে মেশিন চলে আসে, 3 মেশিনে চলে আসে, বা এই 3 নম্বর মেশিনটার কাজ এই 1 আর 5 নম্বর মেশিনটা একসাথে করে দিচ্ছে, মানে অনেক কিছু হতে পারে। তো এখানে তো একটা জিনিস ভালো করে অবজার্ভ কর, খুব ভালো করে অবজার্ভ কর। আমি যদি এই 1 নম্বর সমীকরণটা এবং এই 2 নম্বর সমীকরণটাকে ভাগ করে দিই, তাহলে সাইন থিটা বাই কস থিটা, বাঁ দিকটার সাথে বাঁ দিকটা ভাগ করবো, বাঁ দিকের সাথে বাঁ দিকে ভাগ করবো এবং ডান দিকের সাথে ডান দিক ভাগ করবো। তো মানে লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, তাই তো? তাহলে আমি প্রথম সমীকরণ আর সেকেন্ড সমীকরণটাকে ভাগ করে দিচ্ছি। কি বললাম? প্রথম আর সেকেন্ড সমীকরণটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে প্রথম আর সেকেন্ড সমীকরণটাকে ভাগ করলে কি হচ্ছে? প্রথম আর সেকেন্ডটাকে আমি যদি ভাগ করে দিই, তাহলে বাঁ দিকে সাইন বাই কস আসছে এবং ডান দিকে লম্ব বাই অতিভুজ এবং ভূমি বাই অতিভুজ আসছে। এবার দেখ, অতিভুজ কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি লম্ব বাই ভূমি চলে আসছে না? ভালো কথা। আরে বাবা, অতিভুজটা তো সেম, একই তো, একটাই তো ত্রিভুজ। তাহলে এই ওপরে যে অতিভুজটা আছে আর নিচে যে এইচটা লিখেছি তো সেম আলটিমেটলি। তাহলে আলটিমেটলি কিন্তু সাইন থিটা বাই কস থিটা হলে আমি কার অনুপাত পেলাম? আমি কিন্তু আলটিমেটলি লম্ব এবং ভূমির অনুপাত পেলাম। এবারে লম্ব বাই ভূমি মানে কি? লম্ব বাই ভূমি মানে আবার ট্যান থিটা না? লম্ব বাই ভূমি না আবার ট্যান থিটা না? তাহলে এখান থেকে আমরা সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মধ্যে একটা সুন্দর সম্পর্ক পেয়ে গেলাম। কি আমরা পেয়ে গেলাম? আমি যদি সাইন থিটাকে এবং কস থিটাকে ভাগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো? জলদি বলো।
ট্যান থিটা পেয়ে যাবো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কি বললাম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরি, বা থিওরিতে বলবো না, ফর্মুলা বলতে পারবো। তাহলে আমি যদি সাইন থিটা এবং কস থিটাকে যদি ভাগ করে দিই, তাহলে আমি কার ভ্যালু পেয়ে যাবো? জলদি বল। আমি ট্যান থিটার ভ্যালু পেয়ে যাবো। আমি সাইন থিটা আর কস থিটা ভাগ করলে ট্যান থিটার ভ্যালু পেয়ে যাবো। মানে আমি যদি সাইন জিরো আর কস জিরোকে ভাগ করি, আমি কার ভ্যালু পেয়ে যাবো? আমি ট্যান জিরোর ভ্যালু পেয়ে যাবো। আমি যদি সাইন 30 এবং কস 30 কে ভাগ করি, তাহলে আমি কার ভ্যালু পেয়ে যাবো? তাহলে আমি ট্যান 30 ভ্যালু পেয়ে যাবো। আমি যদি সাইন 45 কে এবং কস 45 কে ভাগ করি, তাহলে আমি কার ভ্যালু পেয়ে যাবো? আমি ট্যান 45 এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে সাইন থিটা এবং কস থিটাকে ভাগ করলে আমি কার ভ্যালু পাবো? আমি ট্যান থিটার ভ্যালু পেয়ে যাবো। তো থিটার আমি ডিফারেন্ট মান নিয়েছি। আমি যদি 0 ডিগ্রি লিখি থিটাটাকে, তাহলে সাইন 0 ডিগ্রি এবং কস 0 ডিগ্রিকে ভাগ করলে আমি ট্যান 0 ডিগ্রির মান পেয়ে যাবো। আমি সাইন 30 এবং কস 30 ভাগ করলে ট্যান 30 মান পেয়ে যাবো। আমি সাইন 45 এবং কস 45 কে ভাগ করলে ট্যান 45 এর মানটা পুরোপুরি ভাবে জলদি রেসপন্স করো পেয়ে যাবো। তাহলে এখানে আমি এটাই বলার চেষ্টা করছি যে সুন্দর একটা মধুর সম্পর্ক আমি এখানে পেলাম, কি, যে সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে আমি ট্যান থিটার মানটা পেয়ে যাবো। তার মানে ভালো করে শোন জিনিসটা, মানে এখানে এই যে ট্যান থিটার মানগুলো আসবে, এই যে 5টা মান আসবে, 0 ডিগ্রির জন্য, 30 ডিগ্রির জন্য, 45-এর জন্য, 60-এর জন্য, 90-এর জন্য, আমি যদি সাইন থিটার মানটাকে কস থিটার মান দিয়ে ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমি জলদি বলো ট্যান থিটার মানটা পেয়ে যাব। আমি যদি সাইন 0-র মানটাকে কস 0-র মান দিয়ে ভাগ করে দিই, আমি ট্যান 0-র মানটা পেয়ে যাব। তাহলে সাইন 0-র মানটাকে কস 0-র মান দিয়ে ভাগ করলে ট্যান 0-র মানটা পাওয়া যাবে। সাইন 0 মানে 0, কস 0 মানে 1। তাহলে 0-কে 1 দিয়ে ভাগ করলে কত আসছে বাবু? জলদি বলো। 0 চলে আসছে। আমি যদি সাইন 30 ডিগ্রিকে কস 30 ডিগ্রি দিয়ে ভাগ করে দিই, আমি কি বললাম, আমি যদি সাইন 30 কে কস 30 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কার ভ্যালু পেয়ে যাব? আমি ট্যান 30 ডিগ্রির ভ্যালু পেয়ে যাব। তাহলে সাইন 30 কে কস 30 দিয়ে ভাগ করলে, মানে 1/2 কে √3/2 দিয়ে ভাগ করলে কত আসছে বাবু? জলদি বলো। 1/√3 আসছে। তার মানে ট্যান 30 ডিগ্রির মান, কি বললাম, ট্যান 30 ডিগ্রির মানটা হচ্ছে সাইন 30 ডিগ্রি এবং কস 30 ডিগ্রির ভাগ, মানে 1/√3। সেম ভাবে আমাকে যদি ট্যান 45 ডিগ্রির মান বের করতে হয়, তাহলে আমি সাইন 45 এবং কস 45 কে ভাগ করে দেবো। আমি যদি সাইন 45 বাই কস 45 করে দিই, তাহলে আমি ট্যান 45 পেয়ে যাবো। তাহলে ট্যান 45 ডিগ্রি মান বের করতে গেলে খালি আমাকে সাইন 45 এবং কস 45 কে ভাগ করতে হবে। তাহলে সাইন 45 মানে 1/√2, কস 45 মানে হচ্ছে 1/√2। তাহলে 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে আলটিমেটলি 1 চলে আসবে। দুটোই তো সেম। 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে আলটিমেটলি 1 চলে আসবে। তাহলে 45 ডিগ্রিতে ট্যানের ভ্যালুটা কি? জলদি বলো। 1। 45 ডিগ্রিতে ট্যান থিটার ভ্যালুটা কি? ট্যান 45, ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত? 1। এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভেরি গুড। এবার আসছে আমি 60 ডিগ্রিতে। একইভাবে ট্যান 60, এটা কি হবে? সাইন 60 এবং কস 60 কে ভাগ করে দে। সাইন 60 মানে কি? জলদি বল। √3/2। √3/2 কে আমি যদি 1/2 দিয়ে ভাগ করি, তাহলে কি হচ্ছে? 2 কেটে গেল, তাহলে √3 আসছে। তার মানে ট্যান 60 মানে √3। লাস্টে হচ্ছে 90 ডিগ্রি। ওরে বাপরে বাপ, সব থেকে ইম্পর্টেন্ট, কি বললাম, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এটা। 90 ডিগ্রিতে ট্যানের ভ্যালু কত হবে? ট্যান 90 মানে ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা, তাই তো? তাহলে ট্যান 90 মানে কি? সাইন 90 বাই কস 90। সাইন 90 মানে 1, কস 90 মানে 0। তাহলে 1/0 মানে কি? 1/0 মানে কি? কোনো একটা সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ করি, তার ভ্যালু আসে অসংজ্ঞাত। কি বললাম? অসংজ্ঞাত। কি বললাম? অসংজ্ঞাত। এর কোনো সংজ্ঞা নেই। এটা কিন্তু বোঝাবো আমি, চিন্তা করিস না। যে কোনো সংখ্যাকে আমি যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে অসংজ্ঞাত আসে, মানে আনডিফাইন্ড আসে নাকি ইনফিনিটি আসে? অসীম আসে নাকি অসংজ্ঞাত আসে? মাথায় রাখবে, এটা কিন্তু বিভৎস বড় একটা দ্বন্দ্ব, যে 1/0 করলে অসংজ্ঞাত আসে নাকি অসীম আসে? অসংজ্ঞাত নাকি অসীম আসে? আনডিফাইন্ড আসে নাকি ইনফিনিটি আসে? অ্যান্সার অলওয়েজ হচ্ছে অসংজ্ঞাত আসে। অসীম নয়, ইনফিনিটি আসে না, অসংজ্ঞাত আসে। তাহলে এটা কিন্তু পুরোপুরি হবে, জলদি বলো, অসংজ্ঞাত। বা এটাকে ইংরেজিতে বলা যাবে আনডিফাইন্ড। কি বললাম? আনডিফাইন্ড। তাহলে আমি সাইনের খালি মান পেয়েছি,
সাইন থিটার মানের সাহায্যে ঠিক উল্টো করে দিলে কস এর 5টা অ্যাঙ্গেলের জন্য মান বেরিয়ে গেল। আর ট্যানটা আমি কি করলাম, সাইন এবং কসকে ভাগ করে করে নিচে নিচে লিখে গেলাম। মানে ট্যান 0 মানে কি 0, ট্যান 30 ডিগ্রির ভ্যালু কি 1/√3, ট্যান 45 ডিগ্রির ভ্যালু কি 1, ট্যান 60 ডিগ্রির ভ্যালু কি √3, আর ট্যান 90 ডিগ্রির ভ্যালু কি জলদি বল, অসংজ্ঞাত। এবার আসছে মজার খেলা, যে লাস্টের 3টে আমি মনে রাখবো কিভাবে। তার জন্য আরেকটা ছোট্ট জিনিস করা যাক, যেটা আমার সব থেকে ফেভারিট জিনিস। ভালো করে দেখ জিনিস, ভালো করে দেখ। তাহলে এই 6টা জিনিস তো তোর মাথার মধ্যে পুরোপুরি ঢুকে গেছে, এই 6টা জিনিস পুরো তোর মাথার মধ্যে ঢুকে গেছে একদম গ্যারেন্টি সহকারে। এই 6খানা জিনিস তোর কাছে ক্লিয়ার, এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। ভেরি গুড। এবার দেখ, আমি যদি একটু এই কোসেকে আসি, বা একটা কাজ কর, আমি এই সাইনেই আছি, ঠিক আছে ওকে। মানে আমি যদি সাইন থিটাকে লিখলাম p/h, মানে লম্ব বাই অতিভুজ। এবার আমি যদি উভয় পক্ষকে উল্টে দিই, তাহলে সাইন কি উল্টালে কি হবে, 1/sin হয়ে যাবে, 1/sin থিটা। আর পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস উল্টালে লম্ব বাই অতিভুজকে উল্টালে কি হবে, অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। তাহলে বাঁ দিকে সাইন থিটার উল্টো কি 1/sin থিটা, এবং ডান দিকে লম্ব বাই অতিভুজের উল্টো হচ্ছে অতিভুজ বাই লম্ব। এবারে অতিভুজ বাই লম্বটা আমি কি কোসেক থিটা লিখতে পারি? এই তো অতিভুজ বাই লম্ব, এই অতিভুজ আর লম্বের অনুপাতটা তো আমরা এই কোসেক থিটা মেশিনের সাহায্যেই বের করতে পারছি। তাহলে অতিভুজ বাই লম্বকে আমি এখানে চাইলে কোসেক থিটা কি লিখতে পারি? লিখতে পারি। তাহলে এখান থেকে আরেকটা সুন্দর ফর্মুলা তৈরি হয়ে গেল, কি যে কোসেক থিটা, কি বললাম, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। মানে সাইন থিটাকে আমি যদি উল্টে দিই, তাহলে কার মান পেয়ে যাব, কোসেক থিটার মান পেয়ে যাব। মানে আমি যদি সাইন 30কে উল্টে দিই, তাহলে আমি কোসেক 30 মান পেয়ে যাব। আমি যদি সাইন 45কে উল্টে দিই, তাহলে আমি কোসেক 45-এর জলদি বল বাবু মান পেয়ে যাব। তাহলে আমি যদি সাইন থিটাটাকে উল্টে দিই, কি বললাম, যদি সাইন থিটাটাকে উল্টে দিই, আমি কার মান পেয়ে যাব জলদি বলো, আমি কোসেক থিটার মান পেয়ে যাব। এই নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। সাইন থিটাকে উল্টালে আমি কার মান পাবো, সাইন থিটাকে উল্টালে আমি মান পেয়ে যাব হচ্ছে কোসেক থিটার। মাথায় ঢুকলো পুরোপুরি? কি বলার চেষ্টা করছি? ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদের কাছে বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট। এবার আরো কিছু তৈরি করা যায় কিনা একবার দেখছি, ঠিক আছে, আরো কিছু তৈরি করা যায় কিনা একবার দেখছি, ঠিক আছে ওকে। এবার নেক্সট কাজটা ভালো করে দেখো। এবার যদি আমি cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে আমাদের এখানে b/h, মানে ভূমি বাই অতিভুজ। এবার যদি আমি উভয় পক্ষকে উল্টাই, cosকে উল্টালে 1/cos, আর ভূমি বাই অতিভুজকে উল্টালে কি হবে জলদি বলো, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। cos থিটাকে উল্টালে কি হবে, 1/cos হবে, আর ভূমি বাই অতিভুজকে উল্টালে কি হবে জলদি বলো, অতিভুজ বাই ভূমি হয়ে যাবে। এবার এই অতিভুজ বাই ভূমিকে আমি কি লিখতে পারি, আগেরটার মতনই, অতিভুজ বাই ভূমিকে আমি লিখতে পারি কি জলদি বল, sec থিটা। তার মানে অদ্ভুত ভাবে আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে cos এবং sec এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। কি সম্পর্ক? cos আর sec এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্কটা কি জলদি বলো, যে sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা। কি বললাম, sec থিটা মানে হচ্ছে কি জলদি বলো, 1/cos থিটা। তাহলে 1/cos ইকুয়ালস টু sec। তাহলে sec আর cos এর মধ্যে সম্পর্কটা কি, cos কে আমি যদি উল্টে দিই, cos থিটাকে আমি যদি উল্টে দিই, তাহলে 1/cos থিটা, ওটা হচ্ছে তোমার sec থিটার সাথে সমান। এবার লাস্টে চলে আয়, একদম লাস্টে চলে আয়, কাজ আমাদের হয়ে গেছে, একদম লাস্ট পার্ট, tan থিটা। tan থিটা মানে কি জলদি বলো, লম্ব বাই ভূমি। আমি যদি একই কাজটা এখানেও করি, tan কি উল্টে দিলাম, তাহলে 1/tan থিটা। ডান দিকে লম্ব বাই অতিভুজকে উল্টালে কি হবে জলদি বলো, সরি, লম্ব বাই ভূমিকে উল্টালে কি হবে, ভূমি বাই লম্ব। লম্ব বাই ভূমিকে উল্টালে কি হবে, ভূমি বাই লম্ব হবে, ঠিক আছে ওকে। এবার ভূমি বাই লম্ব মানে কি, cot থিটা। তাহলে 1/tan থিটা মানে হচ্ছে cot থিটা। কি বললাম, 1/tan থিটা মানে হচ্ছে জলদি বলো cot থিটা। তাহলে এখানে কটের সাথে একটা ট্যানের কিন্তু অভূতপূর্ব সম্পর্ক আছে। কি বললাম, কট আর ট্যানের মধ্যে কিন্তু একটা অভূতপূর্ব সম্পর্ক আছে। কট থিটা এবং ট্যান থিটার মধ্যে কিন্তু একটা অভূতপূর্ব সম্পর্ক আছে। তাহলে আমরা সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা জানলাম, সেক মানে 1/cos জানলাম, কোসেক থিটা মানে 1/sin জানলাম, আবার কট থিটা মানে 1/tan জানলাম। এখান থেকে আরো একটা সুন্দর জিনিস তৈরি হয়,
কট যেহেতু 1/tan, ট্যানের উল্টো, তাহলে ট্যান মানে যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে কট থিটা মানে যেহেতু ট্যানের উল্টো মানে এটা কস থিটা বাই সাইন থিটা হবে না? তাহলে একটা পেজের মধ্যে কিন্তু আমি মোটামুটি যাবতীয় যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আছে প্রথম চ্যাপ্টারের রেসপেক্টে সমস্তগুলো কিন্তু সুন্দরভাবে বাক্সর মধ্যে দেখিয়ে দিয়েছি। একটা কি ট্যান মানে সাইন বাই কস, একটা কি কোসেক থিটা মানে 1/sin। এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অপেক্ষকের অন্য একটা ত্রিকোণমিতিক অপেক্ষকের সাথে সম্পর্ক। এই যে ছখানা মেশিন আছে, একটা মেশিনের আরেকটা মেশিনের সাথে সম্পর্কটাই কিন্তু আমি এখানে বাক্স করে বুঝিয়েছি। তাহলে ট্যান মানে সাইন থিটা বাই কস থিটা, কোসেক থিটা মানে কি 1/sin থিটা, সেক মানে কি 1/cos থিটা। আচ্ছা, কট থিটা মানে কি ট্যান এর উল্টো 1/tan থিটা। আর কট থিটার আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, ট্যান মানে যেহেতু সাইন বাই কস, কট যেহেতু ট্যান এর উল্টো, তাহলে এটা হয়ে যাবে কস থিটা বাই সাইন থিটা। কি বললাম? কস থিটা বাই, জলদি বলো, সাইন থিটা। এই নিয়ে একদম কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই। এবার আমি আসছি হচ্ছে এই লাস্ট চারটা পুরোপুরি ফিল করতে। প্লিজ ফোকাস। কোসেক থিটা মানে কি, আমি এক্ষুনি কি বললাম? কোসেক কিন্তু হচ্ছে বাবু এখানে জলদি বল, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, মানে সাইনের উল্টো। তার মানে আমাকে যদি কোসেক 0 বের করতে হয়, তাহলে সাইন 0কে উল্টে দিলেই কোসেক 0 বেরিয়ে যাবে। কি বললাম? আরে কোসেক থিটা মানে যদি 1/sin থিটা হয়, তাহলে আমাকে যদি কোসেক 0 বের করতে হয়, তাহলে ওটা হবে 1/sin 0। আমি যদি সাইন 0কে উল্টে দিই, তাহলেই কোসেক 0 বেরিয়ে যাবে। সাইন 0 মানে কি 0, তাকে উল্টালে 0কে উল্টালে কি হবে? 1/0 হবে। আর 1/0 আমি এক্ষুনি বললাম অসংজ্ঞাত। তাহলে কোসেক 0 মানে কি 1/sin 0, উল্টে যাবে, সাইনের উল্টো। সাইন 0 মানে যেহেতু 0, তা আলটিমেটলি কোসেক 0 মানে কি হয়ে গেল? 1/0 হয়ে গেল। 1/0 মানে হচ্ছে, জলদি বলো, অসংজ্ঞাত। তাহলে কোসেক 0 মানে অসংজ্ঞাত বেরিয়ে গেল। এবার হচ্ছে কোসেক 30। সাইন 30 উল্টো হচ্ছে কোসেক 30। সাইন 30 মানে হচ্ছে হাফ, কোসেক 30 মানে কি হবে? 2, হাফের উল্টো কি 2। সাইন 45 মানে হচ্ছে 1/√2, তাহলে কোসেক 45টা কি হবে? 1/√2 উল্টো মানে √2। সাইন 60 ডিগ্রি হচ্ছে তোমার √3/2, তাহলে কোসেক 60 কি হবে? সাইনের উল্টো মানে 2/√3। সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে কোসেক 90 ডিগ্রি মানে কি হবে? সাইন 90 এর উল্টো মানে 1 এর উল্টো কি? আলটিমেটলি 1ই আসবে। এবার চলে আসে সেক থিটা। সেক 0 মানে কি? সেক 0 মানে কি? সেক 0 মানে হচ্ছে কসের উল্টো। কস 0 মানে কি 1, তাহলে সেক 0 মানে কি হবে? 1 এর উল্টো মানে 1। কস 30 ডিগ্রি মানে কি √3/2, তাহলে সেক 30 মানে হয়ে যাবে কস 30 এর উল্টো মানে 2/√3। ঠিক আছে? সেক 45 মানে কি হবে? কস 45 এর উল্টো। কস 45 মানে কি 1/√2, তাহলে সেক 45 মানে কি হবে? 1/√2 উল্টো মানে √2। আচ্ছা, কস 60 ডিগ্রি মানে যদি 1/2 হয়, তাহলে সেক 60 ডিগ্রি মানে কি হবে? কস 60 ডিগ্রি উল্টো মানে 2। আর কস 90 ডিগ্রি যদি 0 হয়, আমরা কি জানি? আমরা জানি সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তার মানে সেক 90 হচ্ছে 1/cos 90, তাই তো? তাহলে আমাকে যদি সেক 90 ডিগ্রি বের করতে হয়, তাহলে কস 90 ডিগ্রির উল্টো করে দাও। মানে কস 90 মানে 0, 0 উল্টো মানে কি 1/0, আর 1/0 মানে কি? জলদি বলো, অসংজ্ঞাত। কি বললাম? অসংজ্ঞাত। ঠিক আছে? এবার লাস্টে আসছে কট। তোরা বুঝতে পেরে গেলি যে খালি সাইন মনে রাখতে হবে, খালি তোকে সাইনটা মনে রাখতে হবে। কস হচ্ছে পুরো একদম লাস্ট থেকে ফার্স্ট অব্দি লিখে দিবি। ট্যান মানে সাইন আর কসকে ভাগ করে দিবি। কোসেক মানে কি খালি সাইনের ভ্যালুগুলোকে উল্টে দিবি। সেক মানে কি খালি কসের যে ভ্যালুগুলো আছে ওগুলোকে উল্টে দিবি। আর কট মানে কার ভ্যালুগুলোকে উল্টাবি? কট মানে আমি এক্ষুনি বললাম, কট মানে হচ্ছে ট্যানের উল্টো। কি বললাম? ট্যানের উল্টো। তাহলে ট্যান 0 মানে 0, কট 0 মানে কি হবে? 0-র উল্টো মানে অসংজ্ঞাত। 0-র উল্টো মানে সবাই জানে কি? অসংজ্ঞাত। ট্যান 30 ডিগ্রি মানে 1/√3, তাহলে কট 30 ডিগ্রি হচ্ছে 1/√3 উল্টো মানে √3। ট্যান 45 ডিগ্রি মানে 1, তাহলে কট 45 হবে 1 এর উল্টো মানে 1। ট্যান 60 ডিগ্রি মানে √3, তাহলে কট 60 ডিগ্রি মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রির উল্টো, √3 উল্টো মানে 1/√3। আর ট্যান 90 মানে হচ্ছে অসংজ্ঞাত। কট
90 মানে হচ্ছে অসংজ্ঞাতের উল্টো, মানে 1/, অসংজ্ঞাত অ্যাকচুয়ালি 1/, অসংজ্ঞাত মানে হচ্ছে তোমার 0, মানে 0 হবে। তাহলে tan 90 যেহেতু অসংজ্ঞাত, cot 90 হচ্ছে অসংজ্ঞাতের উল্টো। অসংজ্ঞাতের উল্টো মানে কি জলদি বল? 0। তাহলে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম, একদম আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম, যে যদি তুই খালি সাইনের ভ্যালুগুলোকে মনে রাখিস, তুই যদি খালি সাইনের ভ্যালুগুলোকে মনে রাখিস, কস গুলো হবে সাইনটা 0 থেকে 1 অব্দি গেছে, কসটা 1 থেকে 0 অব্দি যাবে, ট্যান হয়ে যাবে সাইন আর কসকে ভাগ করলেই চলে আসবে। কোসেক মানে কি হচ্ছে সাইন গুলোকে উল্টে দিলেই তোর কোসেক চলে আসবে। সেক মানে কি কস গুলোকে উল্টালেই তোর সেক চলে আসবে। আর কট মানে কি, কট মানে হচ্ছে ট্যান গুলোকে উল্টালেই তোর আলটিমেটলি কট চলে আসবে। এই নিয়ে একদম বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, বারবার করে বলছি। কিন্তু তার মানে কি তুই সারাক্ষণ ধরে পরীক্ষার হলে এগুলোকে মনে করে করে রাখবি না। অঙ্ক এত বেশি করে করতে হবে, এত বেশি করে তোকে অঙ্ক করতে হবে যে তোর সমস্ত এই 5টা অ্যাঙ্গেলের জন্য সমস্ত যে ত্রিকোণমিতিক অপেক্ষক আছে এই প্রত্যেকের ভ্যালু যাতে মাথার মধ্যে থাকে। মানে আমি যদি sec 60 ডিগ্রি বলি, sec 60 মানে সঙ্গে সঙ্গে মাথায় যাতে আমাদের কি হয়ে যায় জলদি বলো? sec 60 মানে 2, মাথায় যাতে পুরোপুরি চলে আসে। sec 60 তুই কিভাবে মনে করবি? cos 60 মনে করবি, cos 60 তোর মনে হবে যে তোর হাফ, sec মানে কি হবে? cos এর উল্টো মানে 2 হয়ে গেল। তাহলে মাথায় তোরা ফার্স্ট কাজ করবে যে আলটিমেটলি যাতে তোর সমস্ত ভ্যালুগুলো পরপর মনে পড়ে যায়। আমি তোকে মনে রাখার টেকনিক বলে দিলাম। অ্যাটলিস্ট তোকে সাইন কস ট্যান 3টে মনে রাখতে হবে, সাইন কস ট্যান তোকে 3টে মনে রাখতেই হবে। বাদ বাকি কোসেক সেক কটটা তুই উল্টে 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 ভ্যালুগুলোকে মনে করে নিতে পারবি। বাট এই সাইন কস ট্যান এই 3টে অপেক্ষকের জন্য যে ভ্যালুগুলো আছে এগুলো যাতে একদমই একদমই মনে না থাকার পরিস্থিতি তৈরি না হয়। এই তিনটে ফাংশনে 3টে মেশিনের যদি এই 5টা অ্যাঙ্গেলের জন্য ভ্যালু মনে না থাকে তোর কিন্তু মাধ্যমিক বিপদে পড়তে চলেছে। তাহলে আমার একদম গ্যারান্টি সহকারে তোকে একদম অ্যাডভাইস বলতে পারিস, এই 3টে অপেক্ষকের জন্য 5টা অ্যাঙ্গেলের ভ্যালু মনে রাখবি, বাদ বাকি 3টে তুই উল্টে উল্টে এমনি করে নিতে পারবি। এবার আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। সত্যি কথা বলতে গেলে আজকে আমি ত্রিকোণমিতি নিয়ে প্রচুর কথাবার্তা বলেছি, একদম প্রচুর কথাবার্তা বলেছি, একদম প্রচুর 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 কথাবার্তা বলেছি। তো আমি নেক্সট দিন এই চ্যাপ্টারের রেসপেক্টে যা যা যাবতীয় অঙ্ক আছে সমস্ত অঙ্ক নিয়ে আসছি এবং অনেকগুলো কিন্তু অঙ্ক করানোর টার্গেট করছি। তার আগে তোরা প্রমিস কর যে এই প্রত্যেকটা এই 5টা অ্যাঙ্গেলের জন্য এই 6টা যে অপেক্ষক আছে প্রত্যেকটা মানে পুরো 4টা যাতে তোর পুরোপুরি মাথা থাকে। আমি মুখস্থ বলবো না, কারণ আমি তোকে মনে রাখার টেকনিক কিভাবে কোনটা আসছে তোকে আমি শিখিয়ে দিয়েছি, কিন্তু এত বেশি করে তোকে মেমোরাইজ করতে হবে, এতবার তোকে আলটিমেটলি মুখে মুখে আওড়াতে হবে যাতে তোর যে কোনো অঙ্কের জন্য এই 4টা মাথায় চলে আসে। এই নিয়ে একদম আমার সন্দেহ নেই যে তোরা পুরোপুরি পারবি এবং আমার বিশ্বাস যে নেক্সট ক্লাসে তোরা বিভৎসভাবে আসবি, সেই ক্লাসটা করবি এবং এই ক্লাসটাকে তোরা খুব ভালোবাসাবি। কারণ এই ক্লাসে ত্রিকোণমিতিটা আমি কিন্তু একটু অন্যভাবে পড়ানোর চেষ্টা করেছি, যেটা আমি কিন্তু জেনারেলি পড়াই না। তাহলে এই ক্লাসে আমি পুরোপুরি ত্রিকোণমিতির থিওরি নিয়ে কথাবার্তা বললাম, যে ভাই কি হয়, কেন হয়, খায় না মাথায় আমাকে, সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বললাম। নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আসবো। আজকে শুধুমাত্র এই চ্যাপ্টারে আমি থিওরি বললাম এবং সমস্ত কিছু মনে রাখার টেকনিক বললাম, ত্রিকোণমিতি কোথা থেকে আবিষ্কার হয়েছে, কি হলো, সমস্ত কিছু বললাম। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক কর। ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাসে আমি দেখবো তোরা কিরকম ভালোবাসা দিচ্ছিস, সেই বুঝে আমরা সেকেন্ড ক্লাস আনবো এবং সেকেন্ড ক্লাসটা কিন্তু যদি আনি ওটা কিন্তু ফাটাফাটি লেভেলের ক্লাস হতে চলেছে। এই নিয়ে বিন্দু মাত্র আমার কোনো সন্দেহ নেই। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। থ্যাংক ইউ।